পুরুলিয়া ট্রিপের প্রথম দিনে আমি আপনাদের ঘুরিয়েছি গড় পঞ্চকোট সার্কিটের জয়চণ্ডী পাহাড়ে, ইতিহাসের সাক্ষী বহন করে দাঁড়িয়ে থাকা গড় পঞ্চকোটে। আরও দেখিয়েছি পড়ন্ত বিকেলে সিঁদুরের লাল আভায় মোড়া বরন্তিয়ের সানসেট। আর আজ দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি পুরুলিয়ার অযোধ্যা সার্কিটে। সেখানে সবিস্তারে থাকছে মার্বেল লেক, বামনি ফলস থেকে শুরু করে পুরুলিয়ার প্রসিদ্ধতম জায়গা চরিদা গ্রাম, সর্বমোট 10 থেকে 12টা জায়গা। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার মনে থাকা পুরুলিয়ার ভ্রমণ সংক্রান্ত বহু প্রশ্নের উত্তর মিলবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। তবে সবার আগে স্টে অ্যাহেড উইথ দীপায়নের তরফ থেকে আমি দীপায়ন, আর আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে আমাদের পুরুলিয়াতে ডে 2 বা দ্বিতীয় দিন, আর আজকে আমরা যাচ্ছি অযোধ্যা সার্কিটে। তো এই অযোধ্যা সার্কিটে যাওয়ার সময় আমি একটা ব্যাপার নোটিস করেছি। ফার্স্ট অফ অল, এই অযোধ্যা সার্কিটে কিন্তু অনেকগুলো জায়গা ঘোরার আছে, অলমোস্ট 10 থেকে 12টা। তো এটার একটা কি অসুবিধা হয়, ম্যাক্সিমাম লোকজন এটা জানে না যে কোথা থেকে শুরু করা উচিত এবং কোনটার পর কোনটা দেখা উচিত। আমার মনে হয় সিকোয়েন্স মেনটেন করাটা এখানে একটা খুব দরকারি। তো এক্ষেত্রে সব থেকে বেশি হেল্প করতে পারে অবভিয়াসলি যদি কোনো আপনি ভালো ইউটিউব ভিডিও খুঁজে পান সেটা। এছাড়া হচ্ছে আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেলের কোনো যদি লোক থাকে তারা আপনাকে সাজেস্ট করতে পারে। এছাড়া আপনি যে গাড়ি করে ঘুরছেন সেই গাড়ির ড্রাইভার আপনাকে সাজেস্ট করতে পারেন। তো আমরা আজকে পুরোপুরি আমাদের ড্রাইভার দাদার উপর ভরসা করে এই অযোধ্যা পাহাড় বা অযোধ্যা সার্কিটের ট্যুরটা করতে চলেছি। আপনারা যদি নিজেদের গাড়ি করে যান তাহলে কোনো হোটেলের যারা যে হোটেলে থাকবেন সেই হোটেল বা কোনো স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে নেবেন যে কোন দিক থেকে শুরু করে আর কোনটা শেষে দেখা উচিত। আর মনে রাখবেন আমরা যাচ্ছি পুরুলিয়ার দিক থেকে, মানে পুরুলিয়া টাউন থেকে অযোধ্যা সার্কিট দিকটা শুরু করছি আর কি। এটাই হচ্ছে আমাদের হোটেল, হোটেল দ্য সিটি নেস্ট। পুরুলিয়া স্টেশন থেকে একদম মানে 2 মিনিটও লাগবে না আসতে। তো এই হোটেল মানে সিটি নেস্ট হোটেলে 3 টাইপের মেনলি রুম আছে। একটা হচ্ছে সেমি ডিলাক্স, মানে যেটা সব থেকে ছোট, একটা ডিলাক্স, আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। তা আমরা বুক করেছি হচ্ছে এই ডিলাক্স রুমগুলো। আমাদের রুমটা আমি দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের এই ডিলাক্স রুমটা। ভেতরে ঢুকে এরকম একটা আলমারি মতো আছে, এটা দুজনের থাকার জন্য খাটটা, একটা টিভি আছে এখানে, এরকম চার্জিং পয়েন্টের সংখ্যা কিন্তু বেশ কম। এখানে একটা চার্জিং পয়েন্ট আছে আর ওইখানে একটা চার্জিং পয়েন্ট আছে, আর এখানে একটা বসার এরকম টেবিল, টি টেবিল আর একটা চেয়ার আছে। আর আরেকবার ইউটিউবটা আপনাদের দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওয়াশরুমটা একবার আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা খুব সুন্দর, এই কোমোড, এই ওপরে গিজার আছে, এখানে শাওয়ার আছে, এই হচ্ছে এখানে টাওয়েল রাখার জন্য হ্যাঙ্গার আছে, আর মোটামুটি সব কিছু আছে। এখানে একটা বেসিন আছে, এই হচ্ছে আমি। তো এই মোটামুটি সব কিছু। আর সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে পুরুলিয়াতে এসে সেটা, এখানে গরম প্রচণ্ড হয়, এর জন্য এসির ব্যবস্থা আছে। তো স্পেস বেশ ভালো, সুন্দর, রেকমেন্ডেড জায়গাটা। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আজকে আমাদের এই তাড়াতাড়ি শুরু হচ্ছে সাইট সিইং, ডে 2 এর সাইট সিইং। কথা ছিল 8টার সময় বেরোবার, কারণ কালকে যেহেতু আমরা ওই ভেদিগ্রামটা মিস করে গেছিলাম পলাশ ফুলের জন্য। তো আমাদের ড্রাইভার দাদা বলেছিল যে আজকে একটা জায়গায় নিয়ে যাবে অযোধ্যার দিকে, তার জন্য সকাল সকাল বেরোতে বলেছিল। বাট অ্যাজ ইউজুয়াল আমাদের ছেলেপুলেরা তো খুব তাড়াতাড়ি সব কিছু করে নেয়, তো দেরি হয়ে গেছে। তো 9:30টার সময় শুরু হচ্ছে ডে 2। দেখা যাক কত কি কভার করতে পারি, কতগুলো জায়গায় আছে কভার হয়। একটা কথা কিন্তু বলতেই হবে, গতকালের পলাশ সেভাবে দেখতে না পাওয়ার ক্ষতে আজকের এই দৃশ্য একটু হলেও প্রলেপ দেবার কাজ করছে।
অবশেষে পৌঁছে গেছি ড্রাইভার দাদার সেই মনোনীত জায়গাতে। ফাইনালি আমরা পলাশের দেখা পেয়ে গেছি। পলাশ বোন দেখুন, মানুষজন এখানে দাঁড়িয়ে গেছে। এটা হচ্ছে অযোধ্যা হিলটপ যাওয়ার রাস্তাতেই পড়বে জায়গাটা। স্থানীয়রা বলছে এই জায়গাটার নাম হচ্ছে বোড়াল দ্বীপ। বোড়াল দ্বীপে পলাশের লাল আভার মাঝে তখন উৎসবের ছটা। স্থানীয় বাচ্চাদের নিয়ে কলকাতার মানুষজন ফিরে যেতে চায় তাদের শৈশবে। পলাশের সৌন্দর্য আহরণে সোহম আমাদের গাছে উঠে গেছে। প্রথমে ভেবেছিলাম যে এই মানে মার্চ বা এপ্রিলের শেষের দিকেই হয়তো পলাশ ফুল বেশি ভালো ফুটে থাকে, বাট এখানে এসে জানতে পারলাম যে মার্চের মাঝামাঝি অ্যাকচুয়ালি সব থেকে ভালো পলাশ ফুল ফোটে। এখন কিন্তু পলাশ ফুল ঝরে যাওয়ার সময় চলে এসছে আস্তে আস্তে। তো আগে একটু এলে, মানে আরও এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে এলে, মানে মার্চের মাঝামাঝি এলে সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায় এই পলাশ ফুল দেখার জন্য। এই 5 টাকা দিয়ে এই একটা বাচ্চার থেকে মালাটা কিনে নিলাম। ওরা খুব খুশি, ওরা জাস্ট এখানকার এই পলাশ ফুল দিয়ে মালা বানিয়ে ওরা বিক্রি করছে। একটা সামান্য মালা ওদের মুখে হাসি ফোটাতে সাহায্য করলো। ও মামা, কেমন লাগছে? সেরা খুব সুন্দর জায়গা। এই সময় এসে এরকম দৃশ্য দেখা, তাও কালকে রাত্রিবেলা একটু ঝড় হয়েছে বলে অনেক পলাশ ফুল পড়ে গেছে, নাহলে দৃশ্যটা একবার দেখাও সবাইকে। দৃশ্যটাই খুব মনোরম, মানে চারিদিকে পলাশ ফুল ফুটে আছে এরকম বাগানে। আমরা তো কলকাতা শহরের মানুষ দেখতে পাই না, এখানে এসেই সেই জিনিসটা দেখতে পেয়ে বেশ ভালোই লাগছে। ওই বোড়াল দ্বীপ থেকে বেরোলাম, এখনই বেজে গেছে এখানে অলমোস্ট 10:30 না 10:41। এবার এখান থেকে যাচ্ছি হচ্ছে ওই ইউটার্ন ভিউ পয়েন্টে, যেখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। পুরুলিয়া থেকে অযোধ্যা পাওয়ার যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে কোন ভিডিও ক্লিপটা রাখবো আর কোনটা বাদ দেব এটাই বুঝতে পারছিলাম না এডিটিং এর সময়। ওই যে এখান থেকে অযোধ্যা পাহাড় আমাদের সাথে লুকোচুরি খেলা শুরু করেছে। না, আমাদের পুরুলিয়া ট্রিপে যে কারণে আসা তা যে সার্থক তাতে আর কোনো সন্দেহ নেই। অযোধ্যা হিলটপ যাওয়ার আগে পড়বে সিরকাবাদ। আমাদের ড্রাইভার দাদা জানালেন আখের জন্য এই সিরকাবাদ পুরুলিয়াতে বিখ্যাত। এভাবেই ছেদ পড়ল এক অসামান্য রোড জার্নিতে, কারণ আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রথম স্টপেজে। তো অযোধ্যা হিলটপে ওঠার সময় এটা আমাদের হচ্ছে প্রথম ভিউ পয়েন্ট, যেটাকে বলা হয় এস টপ ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো অযোধ্যা হিলের নিচের যে রাস্তাটা পুরো ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর লাস্ট টাইম আমরা লাস্ট ইয়ারে রাঁচিতেও গেছিলাম। রাঁচির পচরাতু ভ্যালির ভিডিওটা আমি দেখিয়েছিলাম, ওখান থেকে যে একটা ভিউ ছিল এটা অনেকটা এরকম, কিন্তু পচরাতু ভ্যালির সামনে ওই পাহাড়টা ছিল না, কিন্তু এখানে পাহাড়টা আছে। তো এটা আরো একটা সুন্দর রকম লাগছে আর কি। सारी उम्र में जो कर जा बढ़िया रहा। তো পচরাতু ভ্যালিতে কিন্তু সামনের এই জায়গাটায় লেক ছিল, পচরাতু লেক দূরে, সেটার একটা অন্যরকম ভিউ। আর যেহেতু সামনে পাহাড়, এটা আজকে একটা অন্যরকম ভিউ। এই জায়গার একটা বিশেষত্ব হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুললে কখনো এটা ইউ মনে হচ্ছে, তো অনেকে এই জন্য একটা ইউটার্ন ভিউ পয়েন্ট বলে। আবার একটু এই সাইড থেকে গিয়ে ছবিটা তুললে কিছুটা আপনার এস শেপেরও আসছে, তো অনেকে এটাকে এস টার্ন ভিউ পয়েন্টও বলে থাকে আর কি। ইস্টার্ন ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এগোতে লাগলাম ময়ূর পাহাড়ের দিকে। একটা জিনিস বলে রাখা ভালো যে গাড়ি যখন পাহাড়ের চড়াই রাস্তা দিয়ে ওঠে তখন কিন্তু এসি অন থাকলে একদম প্রপার টর্ক পায় না, তাই ওঠার সময় এসিটা বন্ধ রাখতেই হবে। রাস্তার দুপাশে আদিবাসীদের সুসজ্জিত ঘরবাড়ির সৌন্দর্য দৃষ্টি কাড়তে বাধ্য করলো। আমরা এখন চলে এসেছি ময়ূর পাহাড়ে।
পাহাড়টা হচ্ছে ওপরে যাবো। এখানে ময়ূর পাহাড়ে ঢোকার আগে হচ্ছে এখানে পার্কিং আছে, পার্কিং এ 30 টাকা মনে হচ্ছে পার্কিং চার্জ। দেন আমরা ওপরে যাচ্ছি। আর এখানে কিছু দোকান আছে সামনে এরকম বেশ কিছু। এই যে এটা হচ্ছে ময়ূর পাহাড়ে ওঠার রাস্তাটা এরকম। ময়ূর পাহাড়ের রাস্তায় হাফ উঠে যে ভিউটা পেলাম সেটা তুলে ধরলাম আপনাদের সামনে। গতকাল রাতে হয়ে যাওয়া ঝড় জলের কারণে হয়তো ঔজ্জ্বল্য আরও বেড়ে গেছে। আবার যাত্রা শুরু হলো। সামনে আমি কিছু সিঁড়ি দেখতে পাচ্ছি। শুনেছি এই ওপরেও মানে ময়ূর পাহাড়ের ওপরেও নাকি একটা বজরংবলীর মন্দির আছে, তো সেটা আছে কিনা দেখছি একবার। অন্যান্য জায়গায় বা অন্য ভিডিওতে আমি দেখেছিলাম, নিশ্চয়ই আছে। আর ওখানে রাস্তাটা বেশ সুন্দর। এখান থেকে দূরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। কেমন লাগছে এখান থেকে? এই আমরা চলে এসেছি একদম ময়ূর পাহাড়ের উপরে। গরম কিন্তু লাগছে না খুব একটা। আর এই যে হ্যাঁ, এই সেই ছোট্ট মন্দিরটা এখানে। একবার ওয়াচ টাওয়ারটায় উঠি, ওয়াচ টাওয়ারটা উঠে দেখি কেমন লাগে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে যে ভিউটা এলো সেটা অনেকটা এরকম। কি বেশ সুন্দর, তাই না? আচ্ছা, এনার সাথে কথা বলে জানলাম এটাকে বলা হয়, এই যন্ত্রটা হচ্ছে কাঠের কেন্দ্রি। আর এই যে স্ট্রিং গুলো দেখছেন এগুলো হচ্ছে চুলের তৈরি। আচ্ছা, এগুলো মোটামুটি মানে কতদিন চলে, কতদিন অন্তর অন্তর তোমাকে চেঞ্জ করতে হয়? মোটামুটি চলবে 3 বছর। 3 বছর চলে যাবে? তাহলে তো বছরের পর আবার পাল্টাতে হয়। আচ্ছা, তুমি কি এখানকার স্থানীয়, এখানেই থাকো? আচ্ছা, ঠিক আছে। এখানে আমার বাড়ি। বাড়ি, তোমার নাম কি? আমার নাম হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেব। কতদিন তোকে এখানে এরকম বাজাচ্ছ? 16 বছর বয়স থেকে। 16 বছর। খুব সুন্দর। তো আমরা এখন রয়েছি ময়ূর পাহাড়ে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্যানোরামিক একটা খুব ভালো ভিউ আছে। পুরো আপনি যদি ল্যান্ডস্কেপটা দেখতে চান সুন্দরভাবে আপনি দেখতে পাবেন। ওয়াচটাওয়ারও আছে, যদি উপর উঠে দেখতে চান আরো বেটার ভিউ পাবেন। একটা বসে ছবি টবি দেখতে পাবেন। এখানে একটা বজরংবলীজির মন্দির আছে। শোনা যায় এখানে আগে ময়ূর পাওয়া যেত, তো সেখান থেকে এখানকার নাম ময়ূর পাহাড় হয়েছে। তো এখন তো স্বাভাবিক আমি দেখতে পাচ্ছি না কিছু। তো ময়ূর পাহাড়টা প্রথমে আমরা ভেবেছিলাম স্কিপ করে যাব, কিন্তু এখানে এসে দেখলাম যে সুন্দর, এখানকার ভিউটা খুব সুন্দর, যেটা প্রতীক অলরেডি বললো। আর একটা ভালো জিনিস, গরমেও কিন্তু এখানে হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়ার জন্য কিন্তু গরম খুব একটা লাগছে না। মানে এখন তো মার্চ মাসের শেষ, মানে এপ্রিল শুরু হবে, জেনারেলি খুব গরম থাকে, বাট হাওয়াটা কিন্তু অনেকটা শীতল হাওয়া, খুব একটা গায়ে লাগছে না বা খুব একটা গরমও হচ্ছে না। ময়ূর পাহাড়ে এখানে টয়লেটও আছে, এটা একটা ভালো জিনিস। ওই ময়ূর পাহাড়টা দেখে, ময়ূর পাহাড় যে রাস্তায় গেছিলাম সেখান থেকে একটু ফিরতি রাস্তায় এসে জাস্ট একটুখানি এসে আবার ডান দিক নিলাম। ডান দিক নিয়ে এখন আমরা যাচ্ছি মার্বেল লেকে। এই সামনের গাছগুলো দেখছেন, এইগুলো হচ্ছে কুসুম, পাতাগুলো লাল লাল। আচ্ছা,
আচ্ছা, মার্বেল লেকে ঢোকার মুখেও কিন্তু পার্কিং চার্জ আছে, 30 টাকা করে পার্কিং এখানে ম্যাক্সিমাম জায়গাতে। এই দে দে দে। মার্বেল লেকে ঢোকার মুখে এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছি। সামনের এই জায়গাটা অনেক দোকানপাট আছে। লেকের ফার্স্ট ইমপ্রেশনটা অনেকটা এরম, তবে এই সামনের তারের বেড়াটা বড্ড বেমানান লাগছে এখানে। এখানে চান করতে হলে 500 টাকা পকেটে নিয়ে আসবেন। এই তারের জাল যদি পেরোতে সক্ষম হন তাহলে যে ভিউটা পাবেন সেটা হলো এরম। আর মার্বেল লেক কিন্তু পুরুলিয়া তথা পুরো অযোধ্যা সার্কিটের পপুলার টুরিস্ট ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। আমরা এখন চলে এসেছি এই পুরুলিয়া অযোধ্যা হিলটপের সব থেকে বড় আকর্ষণ, যেখানে সব থেকে মানুষ আসতে পছন্দ করে, সেই মার্বেল লেকে। এই লেকটা দেখে এত বড় আর এবং সুন্দর মনে হচ্ছে, কিন্তু এই লেকটা কিন্তু প্রকৃতির দ্বারা সৃষ্ট নয়। এই লেকটা পুরুলিয়া যে এখানকার পাম্প প্রকল্পের কোনো একটা কাজের জন্য এখানে একসময় বিস্ফোরণ করা হয়েছিল জল স্টোর করে রাখার জন্য, মানে উদ্দেশ্যে। তো সেই বিস্ফোরণের পর এখানে এই জায়গাটা এরকম সৃষ্টি হয়, আর তারপরে বৃষ্টির জল জমে এখানে এই মার্বেল লেকের সৃষ্টি হয়েছে। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যখন আকাশটা পুরো নীল থাকে তখন ওর রিফ্লেকশনটা পড়ে লেকটা পুরো নীল হয়ে যায়, হালকা ব্লুইশ মতো হয়ে যায়। যেরকম আপনারা হয়তো লাদাখ ফাদাখ সাইডে দেখেছেন যে লেকগুলো সব ব্লুইশ, সেরকম এখানেও আপনারা দেখতে পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে। তো আপনারা যদি আসেন, আপনার যদি কপাল ভালো থাকে, তাহলে আপনারা এই ভিউটা দেখতে পাবেন। আমরা এখন মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 1:30 অলমোস্ট। আর এরপরে মনে হচ্ছে বামনি ফলস যাব, দেখা যাক। আর একটা জিনিস যেটা মনে হচ্ছে যে এই জায়গাগুলো কিন্তু যে কটা জায়গা এখানে আছে মোটামুটি, সেই সব দেখলে বুঝতে পেরে যাবেন 10-12খানা জায়গা আশেপাশেই আছে। কিন্তু যে সকালবেলা যে কথা বলছিলাম সিকোয়েন্স, যেহেতু ড্রাইভার এখানে বারবার আসে তো ওরা জানে যে কোনটার পর কোনটা গেলে কম রাস্তা দিয়ে যেতে হবে বা কতটা কম পেট্রোল পাবে, ওটা সেটা জানে। কিন্তু আপাতত অর্থে অনেক সময় যেন মনে হবে এই বামনি ফলসটা না দেখে যেন মনে হয় দুর্গা ফলসে আগে চলে যাই। তো এরকম মানে কনফিউশন একটা ক্রিয়েট হতে পারে আর কি। তোর জন্য যেটা বললাম যে লোকাল গাইড যদি কেউ থাকে তাহলে তার কাছ থেকে গাইডেন্সটা নিয়ে নেওয়াটা একটু বেটার, দেন আপনি শুরু করতে পারেন বা প্ল্যানিং করতে পারেন, সেটা আপনার জন্য বেটার হবে আর কি। মার্বেল লেক থেকে বেরিয়ে গাড়িতে বসে সবে একটু জিরানোর কথা ভাবছি, তখনই ড্রাইভার দাদা বলছে যে বামনি ফলস চলে এসেছে। মার্বেল লেক দেখে আমরা 5 মিনিটের মধ্যে চলে এসেছি এই বামনি ফলসে। বামনি ফলসের বাইরে কিন্তু পার্কিং নেই, রাস্তার উপরে এরকম এক এক করে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। তো বামনি ফলসের এখানে মনে হচ্ছে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি আছে। এই যে বামনি ফলসে ঢোকার রাস্তাটা। তারপরে এই হচ্ছে বামনি ফলসের মিডিয়রকার সৌন্দর্য দেখার জন্য আপনাকে ভাঙতে হবে প্রায় 250 থেকে 300টা সিঁড়ি, যা আমি একদমই রেকমেন্ড করব না সিনিয়র সিটিজেনদের, স্পেশালি যাদের আর্থারাইটিসের সমস্যা আছে। এখানে একটা সুন্দর লেক টাইপের সৃষ্টি হয়েছে, অনেকটা সবুজ লাগছে, গাঢ় সবুজ এই জায়গাটা। অনেক মানুষ এখন ওপরে উঠছে, তার প্রত্যেকেই বলছে ওঠার সময় বেশ কষ্ট হচ্ছে আর কি। আর স্বাভাবিক, নামার সময় তো খুব একটা অসুবিধা হচ্ছে না। সিঁড়িও দেখতে পাচ্ছি মোটামুটি করা আছে এখন অবধি, যদিও মনে হয় কিছুটা যাওয়ার পর আর সিঁড়ি নেই। ও দেখি কতটা অবধি যাওয়া যায়, নিচে কতটা অবধি যাওয়া যায় সেটা আর কি দেখছি। বাঁধানো সিঁড়ি যেখানে এসে শেষ হচ্ছে সেখানে পৌঁছে এই ভিউটা পেলাম।
তো এটা মোটামুটি একটা মিডিয়াম জায়গায় এসে তো বলছে যে নিচে গেলে আরো মানে আমার দাদা যেহেতু ঝর্ণাটা নিচে চলেছে সেই দিকে যেতে, আর এরপর থেকে আর সিঁড়ি নেই। এই ফলসটা অবধি মানে এই জায়গাটা অবধি সিঁড়ি ছিল, এরপর সিঁড়ি শেষ, এরপর এরকম রাস্তা। জানি না অ্যাডভেঞ্চারের নেশা নাকি আপনাদের সাহায্যার্থে ইউটিউব ভিডিও বানাবার ইচ্ছায় ধাপে ধাপে নেমে যাওয়া আঁকাবাঁকা পাথুরে পথ ধরে বামনি ফলসের শেষ দেখার জন্য নিচে নামতে লাগলাম। আর এই রাস্তা ধরে আরো বেশ কিছুটা নামার পর পাওয়া যাবে বামনি ফলসের সব থেকে ভালো ভিউ। অবশেষে আমরা বামনি ফলসের একদম নিচে নেমে এসেছি। ওই মোটামুটি 300-350 হয়তো বাঁধানো সিঁড়ি, আর তারপরে কিছুটা নেই, তারপরে হচ্ছে মোটামুটি ওই পাথর বেয়ে চলে এসেছি। সিনিয়রদের জন্য কিন্তু এই জায়গাটা নামাটা একদম আদর্শ নয়, আর যারা ইয়াং এজে যারা নামবেন তারা একটু জল নিয়ে নামবেন, কারণ আমরা শিওর যে ওঠার সময় খুব কষ্ট হবে। আর পেছনে দেখুন প্রচুর এক্সাইটেড মানুষজন, তারা নিকোপার্ক ফিল নিয়ে এখানে এনজয় করছে, দেখে ভালো লাগছে। আর এখন গরমকালে মানে ফলসে একটু জল কম, বাট গরমকালেও কিন্তু এই হিসেবে জল অনেক বেশি আছে। রাঁচিতে কিন্তু গরমকালে এত ফলসগুলোতে এত জল থাকতো না, বর্ষাকালে নো ডাউট এখানে অনেক বেশি জল থাকবে, এটা এক্সপেক্ট করা যাচ্ছে। ওঠার রাস্তাটা এরকম, একটু সমস্যা তো হবে উঠতে। আচ্ছা তুমি বলো না, তারপরে আমি কথা বলবো। বল। ভিডিওতে লোকজনকে নামবে। কালকে দেখি আমরা সেকেন্ড টাইম রেস্ট নিতে বসেছি, ফার্স্ট টাইম আমার জন্য, আমারও জন্য, তো বাকিদের জন্য বলবো I am still going strong. আমরা তো ভাই রেস্টই নিলাম, আমরা রেস্ট নিয়ে দাঁড়িয়ে আছি। আগে কিন্তু এইখানটায় শুনলাম যে এন্ট্রি ফি নিত ঢোকার জন্য, দেখুন লেখাও আছে, কিন্তু আজকে আমরা এইমাত্র ঘুরে এলাম, আজকে কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেয়নি, জানি না কখন নেয়। আর এখানে কিছু নিয়ম আছে, রুলস আছে, সেইটা একবার দেখুন। বামনি ফলস থেকে বেরিয়ে আমরা এগোচ্ছি এবার দুর্গা ফলসের দিকে। বামনি ফলস দেখে আমরা চলে এসেছি দুর্গা ফলসে। এটা দুর্গা ফলসের পার্কিং, এখানেও কোনো পার্কিং এর চার্জেস নেই। আমরা এগিয়ে যাচ্ছি দুর্গা ফলসের দিকে এবার। আর এবারে কিন্তু সবাই আসেনি, যেহেতু বামনি ফলস আর দুর্গা ফলসটা অলমোস্ট পাশে, 1.5-2 কিলোমিটারের ডিস্টেন্স এদের মধ্যে, মানে একে অপরের থেকে। আর রিতম, অনিমেষ, প্রতীক ওরা খুবই হাঁপিয়ে গেছে, তো ওরা বলছে যে প্রত্যেকটা জায়গা কভার ওরা করবে না, ওদের পক্ষে পসিবল না, তো ওরা একটু কাইন্ডলি এনজয় করতে চায় সব জায়গা বাদ দিয়ে। আমরাই নামছি, আর ওপর থেকে দেখো এরকম একটা ভিউ দুর্গা ফলসের দেখা যাচ্ছে ওপর থেকে। এই হচ্ছে দুর্গা ফলসে যাওয়ার রাস্তাটা, কোনো সিঁড়ির চিহ্ন নেই। বামনি ফলসে যেমন শেষ দিকে যে রাস্তাটা যেমন ছিল, এখানে শুরু থেকেই তাই। আস্তে 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 ওদিক দিয়ে উঠছেন কেন? আস্তে, এদিকটা দিয়ে উঠুন, এদিকটা দিয়ে উঠুন, এদিকটা দিয়ে উঠুন। এদিক দিয়ে আসো। ও আচ্ছা না, হ্যাঁ হ্যাঁ ধরো। আচ্ছা আরে বাবা, সব তো ভেবে চিন্তা তো করলাম, এই ধরাটা না বিরাট হেল্প। এইমাত্র দুজন সিনিয়র মানুষজন উঠলো, যাদের দেখে আর কি একটা ইন্সপিরেশন। আপনাদের এজ কত এখন? পার করলাম বাহ, তার মানে আপনারা রেগুলার ঘুরতে বেশ ভালোবাসেন। সারা বছর। থ্যাংক ইউ। আচ্ছা, লাদাখ ঘুরে আসলাম, তার আগে বাপ রে বাপ, ভালো থাকবেন। ভালো থাকো। হ্যাঁ আচ্ছা, চলে এসছি অলমোস্ট। এইদিকে নামতে হবে দাদা, রাস্তা কি এদিক? রাস্তা নেই, একটু ধরে নামতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গাটায় নামতে একটু অসুবিধা, সোহম প্রথমে নামছে। না তাকে নেমে যা, নেমে যা, নেমে যা। এখানে নেমে যাবো আমি।
এই জায়গাটা একটু সমস্যা, খুব একটা নেই, জুতোর গ্রিপ থাকলে কোনো সমস্যা হবে না। ওয়াও, এই দিকটা দিই না, এই দিকটা দিলাম, ভুলে গেছে আমার খেলা দাদা, এইভাবে না, আমি দেখে দেবেন। এই হচ্ছে তুর্গা ফলস। বামনি ফলসের মতো অতটা উঁচু নয়, জল একটু কম, বাট নিজস্ব সৌন্দর্যকে বজায় রেখে আপন বেগে এগিয়ে চলেছে। বামনি ফলসের মতো এই ফলসটা এতটা বড় না হলেও এখানে কিন্তু একটা অদ্ভুত মায়াবী রকম শান্তি আছে। আমরা মিনিট পাঁচে ঘুরছিলাম, বসে যেন মনে হচ্ছে এই জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। লোকজন হয়তো ভিড় কম বলে একটু আরও বেশি ভালো লাগছে, কিছু মানুষজন চান করছে। আর ইচ্ছা রইল যদি পরের বারে পুরুলিয়া আসি তাহলে এই ফলসটা এসে নিশ্চয়ই একবার চান করবো, বা বামনি ফলসেও চান করতে পারি। এখানে মানুষজনকে দেখে চান করার ইচ্ছাটা একদম প্রবল, কিন্তু বহু জায়গায় এখনও পেন্ডিং আছে, কমপ্লিট করতে হবে আজকের মধ্যে, ওর জন্য জলে আমার সাহস পাচ্ছি না। প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ আসছে না। যেমন আপনার হচ্ছে কালকে যেমন রঘুনাথ সিংয়ের মন্দিরে কেউ যায়নি, আমি আর সোহম ছিলাম। আজকে আবার এই দুর্গা পথে আমরা দুজনেই এসেছি। আসার সময় খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেই আসার সময় দুজন মানুষকে দেখলাম, তারা 70 বছরের ঊর্ধ্বে। সেই রাঁচিতেও আমাদের একজন মহিলার সাথে দেখা হয়েছিল, উনিও অলমোস্ট 360 জন সিঁড়ি অতিক্রম করে নিচে ফলস দেখতে গেছিলেন আমাদের সাথে, উনিও 60 বছর ঊর্ধ্বে ছিলেন। এদের থেকে কোথাও যেন মানে আবার ইচ্ছেটা বেশি বেড়ে যায় ঘোরার। এরা নিয়ে হচ্ছে এই বয়সে এতটা ঘুরতে পারেন, তো আমরা তো মানে আমাদের কাছে বয়স তো কিছুই না, এনারা এই বয়সে এসেও এতটা উৎসাহী ঘুরতে গিয়ে। এদেরকে দেখি কোথাও একটা উৎসাহটা বেড়ে যায় আস্তে আস্তে, আমাদের উৎসাহটা না আমার বেড়েই গেল আমার। নিশ্চয়ই। দুর্গা ফলস দেখে এবার আমরা নামছি সমতলের পথে, আর ক্রমশ ব্যবধান কমাচ্ছি দুর্গা ড্যামের সাথে। এইটা হচ্ছে দুর্গা ড্যাম। আগে যেটা গেছিলাম এক্ষুনি একটু আগে, ওটা ছিল দুর্গা ফলস। আর দুর্গা ফলসের জলটা এসে পড়েছে এই ড্যামটাতে। মাঝখানে দেখুন এরকম একটা রাস্তা করা আছে, এখানে জায়গা, এই রাস্তাটা বন্ধ, এই রাস্তাটা দিয়ে যেতে পারলে, মাঝখানটা দিয়ে যেতে পারলে আরও সুন্দর লাগতো জায়গাটা। শোনা যায় শীতকালে নাকি এখানে অনেক পরিযায়ী পাখি আছে, কিন্তু এখন গরমকাল বলে কিছু দেখা যাচ্ছে না আর কি। আর এই দেখুন, এই সামনে ওপরটা একটা সিঁড়ির মতো উঠে গেছে, উপরে উঠে গিয়ে কোনো একটা মন্দিরও দেখা যাচ্ছে এই জায়গাটাতে। আমরা সেখানে যাচ্ছি না। দুর্গা ড্যাম দেখা কমপ্লিট, এখন বাজে 3:10। এবারে আমরা যাবো দুপুরে লাঞ্চ করতে, তারপরে আরো বাকি জায়গাগুলো বাকি আছে, মানে চড়িদা গ্রাম, লহরিয়া ড্যাম, ওইগুলো দেখা এখনো বাকি আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, এগুলো সব দেখা বাকি আছে, ওইগুলো যাবো। অলমোস্ট এক্সস্টেড আমরা এই গরমে প্রায়, আর শরীর পুরো ছেড়ে দিয়েছে, খুব কষ্ট হচ্ছে। তো আমরা দুর্গা ফলস দেখে লাঞ্চের উদ্দেশ্যে চলে এলাম চড়িদা গ্রামে ঢোকার আগেই একটা খাবারের জায়গা, যেটার নাম হলো গিয়ে আপনার হোটেল মুখোশ গ্রাম। এই রাস্তার ওপরই আপনি দেখতে পাচ্ছেন হোটেলটা। ড্রাইভারটা সাজেস্ট করলো আমাদের, খুব ভালো খাওয়া দাওয়া, আমি ভেজ থালি নিলাম, সো ভালো, বেশ সিম্পল খাবার, ভালো লাগলো। এই হচ্ছে খাওয়া দাওয়ার, খুব দারুণ। কেমন লাগছে অভি, রিদম, মোটা ঠিকঠাক? থালি ফালিগুলো কেমন দাম ছিল? থালি 90 টাকা, মাছ 30 টাকা, দই 20 টাকা, আর কি ভেজ থালি কত? 90। ভেজ থালি দেয় এখানে, থালি মানে ভেজ অ্যাডেড হবে মাছ, হ্যাঁ মাছ অ্যাডেড 30 টাকা, 30 টাকা আর যা নেবে। আচ্ছা, ওই ভালো ভালো, তেমন সস্তাই, ভালো খাবার। হোটেল মুখোশ গ্রাম থেকে আসল মুখোশ গ্রামে যেতে লাগলো 5 মিনিটেরও কম সময়। ঘড়িতে তখন 3:50 মিনিট।
এইখানটায় আবার চড়িদা গ্রামে পার্কিং করতে হয়েছে, পার্কিং এর জন্য 30 টাকা করে নিচ্ছে। আমরা এখন আছি পুরুলিয়া সেই বিখ্যাত গ্রামে, যে গ্রামে না এলে এই পুরুলিয়ার ট্রিপটা করাটাই ব্যর্থ। ঠিকই ধরেছেন মোটামুটি, এটা হচ্ছে সেই মুখোশ গ্রাম বা চড়িদা গ্রাম। আসলে এই পুরুলিয়া এখানকার যে ছৌ নাচ, এটা হচ্ছে পুরো একদম জগৎ বিখ্যাত, অ্যাটলিস্ট ভারতে তো খুব ফেমাসই। আর সেই ছৌ নাচে ব্যবহৃত হয় মুখোশ, আর সেই মুখোশগুলো মোটামুটি তৈরির কাজ চলে এই পুরুলিয়া, সারা পুরুলিয়ার মধ্যে এই চড়িদা গ্রামে। এখানে যে কটা মোটামুটি এই চড়িদা গ্রামে যে কটা ফ্যামিলি বসবাস করে, তার মধ্যে কম বেশি সমস্ত ফ্যামিলির মধ্যেই এই মুখোশ তৈরির কাজ, মুখোশ শিল্পী আপনি খুঁজে পাবেন। প্রতিটা বাড়িতে বাড়িতেই কম বেশি ছোটোখাটো মুখোশের দোকান আছে। তো আমরা জায়গাটা এক্সপ্লোর করে একটু দেখছি, কিছু স্যাম্পেলও দেখাচ্ছি কেমন মুখোশ বা কেমন দাম আর কি। এখানে এসে আমরা 2-3টে গ্রুপে ডিভাইড হয়ে গেছি। অভিদা আর প্রতীক ওইদিকে গেছে, আর আমরা 4 জন এখানে আছি। রিতম একটা খোঁজার কিছু চেষ্টা করছে রিতমের কাউকে দেওয়ার জন্য, বাট ঠিক পছন্দ হচ্ছে না রিতমের, তাই তো? যে এখানে দেখুন দাদা নিজেরা বানাচ্ছে। আপনাদের এখানে মোটামুটি সব পরিবারের লোকজনই এই মুখোশ বানাবার কাজে মোটামুটি যুক্ত আছে না? যারা শিল্পী আছে তারা কাজ করে। এখন যেমন দাদা এখানে মুখোশ বানাচ্ছে, দেখুন ওই যে ওপরে যেগুলো দেখছেন দূরে, এই আদিবাসী মহিলা এবং পুরুষ, এটা নাকি এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বলে যে এইরকম মুখোশ নাকি পেয়ারে, মানে একটা পুরুষ আর এবং নারীর পেয়ারে বাড়িতে রাখলে নাকি অনেক সময় যদি কোনো বিপদ আপদ থাকে সেটা নাকি কেটে যায়, বা বাড়িতে যদি কোনো কুনজর থেকে বাঁচা যায় আর কি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে এখানে। এই বড় বড় মুখোশগুলোর দাম হচ্ছে কত বললেন? এটা হচ্ছে 350 টাকা, আর এটা হচ্ছে 220 টাকা। আচ্ছা, এই বড় সাইজের মুখোশটার দাম হচ্ছে 320 টাকা 50, 350, আর ছোটটার দাম হচ্ছে 220। আর এই দুর্গা ঠাকুরের মূর্তিগুলোর দাম বলেন কত? 130, 140। এই সাঁওতাল ফ্যামিলির এইগুলো, এই যে এখানে যেগুলো আছে, ওই আছে আপনার 350 টাকা জোড়া। হ্যাঁ, আর নিচে আছে 50 টাকা দুটো পাবেন জোড়া। সবই সিঙ্গেলে কিছু নেই? সিঙ্গেল আছে, যেটা দুর্গা আছে, শ্রী ঠাকুর আছে আপনার সিঙ্গেল, গণেশ আছে সিঙ্গেল, এইটা আছে আপনার পত্র আছে, এটা আছে সিঙ্গেল আপনার। আচ্ছা, ওই যে আরেকটা আছে সোনা আছে, সিঙ্গেল আছে, সিংহ যেগুলো আছে সেটা সিঙ্গেল আছে, সিঙ্গেল হচ্ছে এগুলো সিঙ্গেল। আচ্ছা, এই যে প্রপার ছৌ নাচে যেগুলো ইউজ হয়, দেখুন এই যে এরকম ঝালর ঝালর টাইপের ব্যাপারগুলো এর মধ্যে আছে আর কি। এখানেও বানানো হচ্ছে এই জায়গাটাতে। সেগুলো দাদা কোথায় কোথায় যায় মোটামুটি? এখানে মোটামুটি লোকাল সব। বাইরে কোনো অর্ডার ফর্ডার থাকে, মানে কলকাতার বাইরে অর্ডার থাকে, সরি কলকাতার দিকে অর্ডার থাকে আর কি। মোটামুটি দাদা কতদিন লাগে এরকম একটা পুরো কমপ্লিট হতে? 4 দিন। ফার্স্ট পেয়েছে, এগুলো শুকনো, এখন রং টং হবে মনে হয়। হ্যাঁ, মানে এটা শক্ত পক্ত করে প্যাক করে দেবেন, ঠিক আছে? এখান থেকে এইটা বেশ চুজ করলাম, 120 টাকা পড়েছিল দাম, শেষমেশ 100 টাকায় পেয়ে গেছি। এখন বাজে 4:44। এই সবে মুখোশগ্রাম থেকে বেরোলাম আমরা, এবার এগোচ্ছি আমরা লহরিয়া ড্যাম আর লহরিয়া মন্দিরের দিকে। তো চলুন দেখাতে থাকি আপনাদের। আমরা এখন চলে এসেছি লহরিয়া ড্যামে। এখানে একটা লহরিয়া মন্দিরও আছে, প্রথমে মন্দিরটায় গিয়ে তারপরে ড্যামটা দেখাচ্ছি। আর এইদিকের ভিউটা হচ্ছে এরকম।
ওইদিকে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে লোয়ার ড্যাম, আর ওর উপরে আপার ড্যাম আছে, এরপরে ওখান থেকে যাব। আর এদিকটা হচ্ছে ওই লহরিয়া মন্দিরটা। মন্দিরে সবচেয়ে বড় উৎসব হলো মহাশিবরাত্রি, যা শিবের প্রতি বিশেষ উৎসর্গিত। এই সময় মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন। পূজা অর্চনা, নিবেদন এবং রাতভর চলে জাগরণ। লহরিয়া শিব মন্দিরের মূল মন্দিরে আমি এখন প্রবেশ করছি। ভেতরে ঢুকে এরকম শিবলিঙ্গের মতো খাঁচা আর বাবা ত্রিশূল চোখে বলল। পাশেই বসে আরাধনায় ব্যস্ত এই লহরিয়া বাবার কোনো এক একনিষ্ঠ ভক্ত। শিব মন্দির হলেও শিব ঠাকুর ছাড়া এখানে এরকম ফ্রেমে করে রাখা হয়েছে গণেশ, দুর্গা ও কালী ঠাকুর। তবে এই মন্দির যে এখানকার মানুষদের কাছে খুব জাগ্রত তা তাদের আচরণে ও ভক্তি প্রদর্শনের মধ্যেই স্পষ্ট। এই জায়গাটা দেখে মনে হচ্ছে এই মন্দিরটায় বলিও হয়। দেখুন বলির জন্য লেখা আছে কত টাকা করে লাগে। যেটা জানলাম আর কি, এখানে বলিও দেওয়া হয় এবং পয়লা বৈশাখের সময় মানে ওই বলিটা হয় আর কি। এখানে একজন স্থানীয় মানুষকে জিজ্ঞেস করলাম, তিনি তো তাই বললেন। এই জায়গাটা দেখুন, শুধু যারা মানত করে তারা এখানে এসে এরকম বেঁধে রেখেছে আর কি। আচ্ছা, একগুলো জিনিসটা দেখুন, এই জিনিসগুলো কিন্তু নারকল, এর মধ্যে কিন্তু নারকল আছে। নারকল গুলোকে লাল কাপড়ে জড়িয়ে এইভাবে এখানটায় বাঁধা হয়েছে, এর জন্য এগুলো এরকম ফুলে আছে পুরো। অভিদা একটা পারফেক্ট জায়গা পেয়ে গেছে আর কি। দেখুন এখানে লেখা আছে যে এই যদি বিয়ে করতে চান তাহলে দক্ষিণা বাবদ মাত্র 2001 টাকা দিলেই বিয়ে সম্পন্ন হবে আর কি। এই দেখে অভিদা খুব খুশি। কি অভিদা, বাজেট কাটের জন্য কি পয়সা বাঁচাবে নাকি? এই পুরোহিতের কাছ থেকে আমি করলাম 1501 টাকা দক্ষিণা, তাহলে আমি নয় নিয়ে যাবো। লহরিয়া মন্দির দেখে বা লহরিয়া শিব মন্দির দেখে আমরা এখন যাচ্ছি এই লহরিয়া ড্যাম দেখতে। এই মন্দিরটা ঠিক পেছনের রাস্তা দিয়ে হচ্ছে যাওয়ার জায়গাটা। আর ভিউটা কেমন দেখাচ্ছে। এইটা হচ্ছে এই লহরিয়া ড্যাম। লহরিয়া ড্যামের ঠিক উপরে দেখতে পাবেন, এটা হচ্ছে লোয়ার ড্যাম। লহরিয়া ড্যাম থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন লোয়ার ড্যাম দেখার জন্য। একটা মোড় ঘুরেই এই পরন্ত বিকেলের যে দৃশ্য আমরা দেখতে পেলাম, তাতে অভিভূত হয়ে ড্রাইভার দাদাকে গাড়ি থামাতে বলতে বাধ্য হলাম। এই যেটা আমরা দেখে এলাম, এইটা হচ্ছে সেই লহরিয়া ড্যাম। আর পাশে যেটা বলেছিলাম লোয়ার ড্যাম, লোয়ার ড্যামটা কেমন লাগছে দেখাচ্ছি। এই যে আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার লোয়ার ড্যামে। এইটা হচ্ছে সামনের এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সেই লোয়ার ড্যামটা। এই মাঝখান থেকে একটা রাস্তা গেছে, যে রাস্তাটায় আর যেতে অ্যালাউ করে না। এই রাস্তাটা দেখুন সামনে এই জায়গাটা বন্ধ করা আছে, তো এর জন্য আমরা যেতে পারলাম না। আর এই লোয়ার ড্যামের পাশেই যেটা দেখালাম আর কি, এটা হচ্ছে ওই কেষ্টপুর ড্যাম বা লহরিয়া ড্যাম। মোস্ট প্রবাবলি হয় লোয়ার ড্যামে যদি জল বেশি হয়ে যায়, সেই জলটা মনে হয় এই লহরিয়া ড্যামে কিছুটা মনে হয় রিলিজ করা হয়। জাস্ট ভিউটা একবার দেখুন এখন এখানে। এই জায়গাটা একটু বিকেলের দিকে এলে কিন্তু ভিউটা খুব সুন্দর, অসাধারণ ভিউ লাগছে এখন। দূরের ওই গ্রামটাও এখান থেকে অসাধারণ লাগছে।
লোয়ার ড্যাম দেখে এবারে আমরা এগোচ্ছি আজকের আর এই পুরুলিয়া ট্রিপের শেষ সাইট সিইং এর জায়গা আপার ড্যাম দেখতে। আপার ড্যামে যখন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে, হয়েছে গ্রীষ্মের তাপপ্রবাহের অবসান, আর সেই ক্ষতে প্রলেপ দিচ্ছে লেকের জলের সাথে ভেসে আসা মৃদুমন্ত বাতাস। আমরা অসাধারণ এক সন্ধে কাটিয়েছিলাম পুরুলিয়ার আপার ড্যামে। পুরুলিয়া ট্রিপে আর এই অযোধ্যা হিল টপ ভ্রমণের আজকের হচ্ছে শেষ ডেস্টিনেশন, যেটা হচ্ছে এই আপার ড্যাম। দেখতে পাচ্ছেন যে আপার ড্যাম কতটা বড়, যতদূর চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আর এই পাশটা দেখুন, এই পাশটা একটা অত সুন্দর জিনিস, জায়গাটার ভিউ আর কি। তবে আমরা মনে হয় এখন সব থেকে উঁচু মানে হাইয়েস্ট পয়েন্টে আছি এখন পুরুলিয়া। ওর জন্য এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সব থেকে ওপরে আমরা চারিদিকে সবুজ, এই জায়গাটা কোথাও একদম কোথাও হালকা সবুজ, কোথাও ডিপ সবুজ, একটা বেশ অরণ্যের মিশ্রণ এখানে আছে। তবে একটা জিনিস মনে হলো যে এখানে কোনো বোটিং এর অপশন দেখছি না, জানি না এখানে কোনো কারণ আছে কিনা এই ড্যামে। জেনারেলি অন্যান্য ড্যাম যেমন মাইথন ড্যামে দেখেছি, বা হচ্ছে আপনার ওই আমরা একটা গেছিলাম বা যখন ওই মেসেঞ্জার ড্যামে গেছিলাম তখন কিন্তু ওখানে বোটিং এর অপশন ছিল এবং বোটিংটা করতেও বেশ সুন্দর লাগে। এখানে এই বোটিং এর অপশনটা না দেখে একটু হতাশ হচ্ছে আর কি। জানি না শীতকালে এখানে বোটিং হয় কিনা, বাট এখন তো জল অনেকটাই আছে, বোটিং এর অপশনটা হলে বেশ সুন্দর লাগতো। আর একটু এই ড্যামে বোটিং করা মানে অসাধারণ একটা বেশ অ্যাক্টিভিটিস আর কি। আর এটা হচ্ছে গৌতমদার গাড়ি করেই আমরা ঘুরেছি। আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো, যদি আপনারা কেউ ওই গাড়িটা বুক করতে চান বা ঘুরতে চান তাহলে গৌতমদার সাথে কথা বলে নিতে পারেন ফোন করে। আপার ড্যাম দেখার পর আমাদের দুদিনের পুরুলিয়া ভ্রমণ শেষ হয়েছিল এবং সেদিন রাত্রে আমরা ফিরে এসেছিলাম পুরুলিয়া টাউনে যে সিটি নেস্ট হোটেল, সেই সিটি নেস্ট হোটেলে। এবং পরের দিন সকাল 7টা নাগাদ আমরা বন্দে ভারত ধরে ফিরে এসেছিলাম কলকাতা। তো এটা ছিল আমাদের দুদিনের পুরুলিয়া ট্রিপ প্ল্যান। আপনারা যদি পুরুলিয়াতে আরো একটা এক্সট্রা দিন কাটাতে চান বা 3 দিনের ট্রিপ প্ল্যান থাকে, তাহলে একদিন অযোধ্যা হিলে কাটিয়ে তার পরের দিন আপনারা চলে যেতে পারেন মুরুগুমা যে লেক আছে, সেই মুরুগুমা লেক সাইডের দিকে। কারণ এই মুরুগুমা লেক সাইডটাও পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পটের মধ্যে একটা। আর একটা পপুলার ডেস্টিনেশন আছে পুরুলিয়াতে, যেটা হচ্ছে পাখি পাহাড়, যেটা হচ্ছে একটু অড লোকেশনে অবস্থিত। আপনি পাশে হয়তো এই ম্যাপে নিচের দিকে লোকেশনটা দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এই পাখি পাহাড়টাও ভিজিট করতে চান তাহলে আপনাকে একটু আপনার ট্যুরটা নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, আমাদের সবার তরফ থেকে অভিষেককে সংবর্ধনা পুরো ট্রিপটা সুন্দরভাবে প্ল্যান করার জন্য। একটা ছোট মালা পরিয়ে আমরা অভিকে থ্যাংক ইউ বলবো। পুরুলিয়া ট্রিপের আর এই অযোধ্যা হিল ট্রিপে, অযোধ্যা